নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের নিবেদন বনফুলের লেখা তিলোত্তমা। সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটা নাটকীয় মুহূর্ত আসে যে সমস্ত হিসেব, সমস্ত আয়োজন হঠাৎ যেন নিমেষে বদলে যায়। উত্তর বাহিনী নদীর স্রোত সহসা যেন দক্ষিণ বাহিনী হয়ে পড়ে। তুঙ্গ পর্বত অকচ্ছাৎ গভীর গহ্বরে পরিণত হয়। সাধারণ মানুষের জীবনেও কিন্তু এসব হয়। এর জন্য রাম বা রাবণ হবার কিন্তু প্রয়োজন নেই। নকুল নন্দী একটু সাধারণ লোক, তার পুত্র গোকুলও অসাধারণ কিছু নয়। আর 5 জনের মতো সেও বিয়ে পাশ করে এখানে ওখানে আড্ডা দেয়, তাস খেলে, পথের থিয়েটার বা অভিনয় করে, রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামিয়ে, অর্থাৎ এক কথায় ভ্যারান্ডা ভেজে দিন যাপন করছিল। আর 5 জনের যেমন বিবাহের সম্বন্ধ আসে, গোকুলেরও তেমন আসতে লাগলো। বিবাহের বাজারে গোকুল সুপাত্র। শহরের ওপর একখানা 3 তলা বাড়ি, পিতার তেজারতি ব্যবসায়, মাতুলালয়ের বিষয় সম্পত্তি যা আছে তাতে কোনো কালে গোকুলকে উদরান্নের জন্য চাকরির ওপর নির্ভর করতে হবে না। ভগবান তাকে যা দিয়েছেন তাতেই স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকা অবতীর্ণ হয়ে নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করতে পারবে। বিবাহের সম্বন্ধ আসতে লাগলো। পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক। পুষ্টি, বংশ, পাত্রীর রূপ, পণের পরিমাণ সমস্ত দিক বিচার করে নন্দীমশাই যে পাত্রটাকে মনোনীত করলেন তার নাম তিলু, ভালো নাম তিলোত্তমা। নন্দীমশাই যে সেকেলে লোক, সুতরাং পুত্রকে না পাঠিয়ে নিজের কন্যা তিনি দেখতে গেলেন আর পছন্দও করে এসলেন। নাম শুনে গোকুল তো মুগ্ধ হয়ে গেল। মনে মনে সে যে ছবিটা আঁকতে লাগলো, কাব্যের তিলোত্তমা তার কাছে কিচ্ছু নয়। শুভদৃষ্টির সময় কিন্তু সে ঘাবড়িয়ে গেল। তিলোত্তমাই তো বটে, তিলের মতো কুচকুচে কালো আর গোল, ছোট ছোট চোখে ভীরু একটা শঙ্কিত দৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কোলাহল ধ্বনি, পরিবেশন ধ্বনি, নানারূপ ধ্বনির মধ্যে এটারই পানিপীড়ন তাকে করতে হলো। উপায় নেই, কিন্তু ঘাবড়িয়ে গেল। পিতা নকুল নন্দীও ঘাবড়িয়ে গেলেন। তিনি বেহাইটিকে যেরূপ সোজা লোক মনে করেছিলেন, দেখলেন আসলে তিনি মোটেই কিন্তু সেরকম সোজা লোক নয়। লোকটা হাত কচলিয়ে ক্রমাগত খালি করেই চলেছে, অথচ একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি। নগদ 500 টাকা পণ কম দিয়েছে, বলছে এখন সব জোটাতে পারা গেল না, বাকি টাকা পরে পরিশোধ করে দেব। দানপত্র যা দিয়েছে অত্যন্ত খেলো, চেলির রং উঠে যাচ্ছে, রিস্টওয়াচ নেই, কলকাতায় নাকি অর্ডার দেয়া হয়েছে, এখনও সেটা এসে পৌঁছয়নি। আংটিটা সোনার কিনা কে জানে, দেখতে তো ঠিক পেতলের মতো। তিনি শেষে একটা ধড়িবাজের সঙ্গে কুটুম্বিতা করে বসলেন নাকি। তখন তিনি যা দাবি করেছিলেন, লোকটা কিন্তু তাতেই রাজি হয়ে হাত কচলাতে কচলাতে ঘাড় নেড়েছিল। দাবি অবশ্য তিনি একটু বেশিই করেছিলেন, কিন্তু বেশি টাকা না পেলে ওই কুৎসিত হাঁদামুখ মোটা মেয়েটাকে পুত্রবধূরূপে বরণ করে নেবেই বা কেন তিনি? সব জিনিসেরই তো একটা হিসেব আছে। কিন্তু এ কি কাণ্ড! ওই অতি বিনয়ী লোকটার নিকট এই ব্যবহার কে প্রত্যাশা করেছিল? বাড়িতেও যৎপরার নাস্তি গাল খেতে হলো। গোকুলের মা তো উচ্চ কণ্ঠে এ কথা বারবার বিঘোষিত করতে লাগলো যে নকুলের ভীমরতি ধরেছে,
তা না হলে কেউ সজ্ঞানে নিজের ছেলের জন্য ওই রকম একটা পেতনি বউ আনতে পারে? ছি ছি ছি। নকুল মিথ্যে কথা বলে রেহাই পেলেন। ও মেয়ে আমাকে দেখায়নি। আমি যে মেয়ে দেখেছিলাম তার টকটকে রং, এক পিঠ চুল, দিব্যি চোখ, মুখ গোল, গাল গরম। চোর চোর, বুঝলে, জোর চোর, ধরিবাজ বেটা। ছেলের আমি আবার বিয়ে দেব। সকলেই এতে সায় দিল, এমনকি গোকুলও দিল। তিলোত্তমার সঙ্গে আলাপ হলো বই কি। একটা জিনিস গোকুল লক্ষ্য না করে পারল না, তিলু কিন্তু ভারী ভালো মানুষ। মুক্তকেশী বেগুনের মতো তার মুখখানাতে ভালো মানুষই যেন মাখানো। লাজুকও খুব। অনেক সাধ্য সাধনা করে তার সঙ্গে আলাপ করতে হয়েছে। আলাপ করে সে অবাক হয়ে গেছে। তার বাবাকে সকলে মিলে যে এত গালাগালি দিল, তাতে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই। সকালে সূর্য উঠলে বা বর্ষাকালে বৃষ্টি নামলে সে বিস্মিত বা বিচলিতও হয় না। এ ব্যাপারেও হলো না। বিবাহ ব্যাপারে এসব হয়েই থাকে, এতে আশ্চর্য বা দুঃখিত হবার কিছুই নেই। নকুল নন্দী তার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করেছিলেন, ইচ্ছা করলে সে তার প্রতিবাদ করতে পারত, কিন্তু সে করল না। সসংকোচেই চুপ করে থাকল। গোকুলকে স্বামীর উপর পেয়ে সে কৃতার্থ হয়ে গেছে। অকারণ বাদ প্রতিবাদের প্রয়োজন কি? সে প্রতি মুহূর্তেই অনুভব করছে যে সে গোকুলের অনুপযুক্ত। অনধিকার হয়েও সে ভাগ্যবলে সুখ স্বর্গে প্রবেশ করেছে। কলহ কোলাহল ভুলে এ আনন্দলোক থেকে নির্বাসিত হতে সে চায় না। গোকুল বলল, বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন। তিলু চুপ করে রইল। উত্তর দিচ্ছ না যে? বেশ তো, হিন্দুর ঘরে তো এরকম হয়। তোমার কষ্ট হবে না? আমার না। একটু চুপ করে পুনরায় বলল, হলেও তোমার যদি তাতে সুখ হয়, সে কষ্ট আমি সহ্য করব। গোকুলের মনে হলো এটা ওর অভিমানের কথা, কিছু বলল না। বছর খানেক কেটে গেল। তিলুর সম্বন্ধে মোহমুক্ত হবার পক্ষে 1 বছর যথেষ্ট সময়। না জানে লেখাপড়া, না জানে গান বাজনা, না জানে হাব ভাব, না আছে রূপ, না আছে গুণ। গুণের মধ্যে খালি মহিষের মতো খাটতে পারে। কাঁড়ি কাঁড়ি বাসন মেজে চলে, রাশি রাশি কাপড় কেচে চলে, কোনো ভূক্ষেপ নেই। তিলোত্তমা তাতেই ডুবে থাকে। আকাশে চাঁদ উঠল কিনা বা বকুল বনে পাপিয়া ডাকল কিনা, এসবের খোঁজ তার সাধ্যাতীত। নাট্যশিল্পী, কবি প্রকৃতি গোকুল দমে গেল এবং অবশেষে হালও ছেড়ে দিল। একটা চাকরানির সঙ্গে কাহাতকার প্রেম করা যায়? বাবা যদিও এখনো বেহাই গোষ্ঠীর ওপর চটে আছেন, কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি কিন্তু আর উত্থাপন করেননি। শতপ্রবৃত্ত হইয়া গোকুল পক্ষেও মুখ ফুটে সে প্রস্তাব করাটাও খুব কঠিন ছিল। এমন সময় বিধাতা একদিন মুখ তুলে চাইলেন, চন্দ্রগুপ্ত অভিনয় হবে। সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করবার লোক পাওয়া গেছে, কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে না। গ্রিক পোশাক আনবার জন্য গোকুল কলকাতা যাচ্ছিল। স্টেশনে টিকিট করতে গিয়ে তার চোখে পড়ল একজন বিধবা পৌরা ভিড়ের মধ্যে বড় বিপন্ন হয়ে পড়েছে। নিজের পুঁটলি ও কাপড় চোপড় সামলিয়ে তিনি কিছুতেই টিকিট করে উঠতে পারছেন না। লোকে চতুর্দিক থেকে ধাক্কাধাক্কি করে তাকে কেবল পিছিয়ে দিচ্ছে। গোকুল তাকে সাহায্য করল, টিকিট কিনে দিল। তিনিও কলকাতা যাচ্ছেন। তার সঙ্গে কোনো পুরুষ অভিভাবক নেই, সুতরাং গোকুলকে সে ভারও নিতে হলো। গোকুলের কামরাতেই তিনি উঠলেন। গোকুল নিজে নানা রূপ অসুবিধা করে, এমনকি একজন প্যাসেঞ্জারের সঙ্গে কলহ করেও তার শয়নের তিনি ব্যবস্থা করে দিল। প্রৌঢ়া মুগ্ধ হল। কামরা ক্রমশ খালি হয়ে গেলে প্রৌঢ়া পুটলির থেকে পান বার করে গোকুলকে একটা দিল, আর নিজেও একটা খেলেন। তারপর চকচকে একটা রূপোর কৌটোর থেকে খানিকটা জর্দাও বার করল। গোকুল অবশ্য নিল না, কারণ তার অভ্যাস ছিল না।
প্রৌঢ়া স্মিত মুখে খানিকটা নিক্ষেপ করে বলল, কপাল যখন পুড়ে গেল তখন একে একে সবই ছাড়তে হলো। এইটুকু কিন্তু এখনো ছাড়তে পারিনি বাবা। মুচকি হেসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিঠ ফেললেন। আলাপ শুরু হয়ে গেল। দীর্ঘ আলাপ হলো। দীর্ঘ আলাপের ফলে প্রৌঢ়া গোকুলের নারী নক্ষত্র সমস্ত জেনে নিলেন। গোকুলও তার কাছে মন খুলে সমস্ত বলল, কিছুই গোপন করল না, করতে পারলও না, এমনকি করবার প্রয়োজনও অনুভব করল না। অর্থাৎ গোকুলও মুগ্ধ। সব শুনে প্রৌঢ়া বলল, তুমি যে আবার বিয়ে করবে বলছো, পাত্রী ঠিক হয়েছে কোথাও? না, এখনো হয়নি। আরও এক খালি পান আর একটু জর্দা মুখে দিয়ে প্রৌঢ়া বলল, দেখো বাবা, তাহলে সব কথা খুলেই বলি। আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটা হবার পরই আমার কপাল পুড়ে গেল। মনের মতো একটা পাত্র খুঁজছি। তুমি তো আমাদের পাল্টি ঘর, তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার। আমার মেয়েও কিছু নিন্দের নয়। যদি বলো তাহলে। গোকুল এটা প্রত্যাশা করেনি, কি বলবে ভেবেও পেল না। উষাকে আগে দেখো তুমি, তোমার যদি পছন্দ হয় তাহলে। আমতা আমতা করে গোকুল বলল, আমার স্ত্রী বর্তমান আছে, সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারে। আমার কথার উপর কথা কইল উষা? তেমন মেয়ে সে নয়। তাকে লেখাপড়া গান বাজনা সব শিখিয়েছি, কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে আমি হতে দিইনি। আর একটা স্ত্রী থাকলেই বা। তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সেই স্ত্রীকে তুমি নিশ্চয়ই ত্যাগ করবে ঠিক করেছ, কি কি বলো? তা তো ঠিকই। তাহলে সে স্ত্রী থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, কি বলো? তা তো ঠিকই। উষা উষা নয়, দ্বীপ্রহর। প্রখর রৌদ্র কিরণের প্রদৃপ্ত স্বর্ণকান্তি তার সর্বাঙ্গে ঝলমল করছে। চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে যেন বিদ্যুৎ। সেতারে অমন গৌর সারাঙের আলাপ গোকুল আর কখনো শোনেনি। হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তার কল্পনাতীত ছিল। গোকুল কুল হারালো। এর মাসখানেকের মধ্যেই প্রায় সব ঠিক হয়ে গেল। উষাকে নিয়ে উষার মা চলে এলো। গোকুলদের বাড়ির ঠিক কাছেই একটা বাড়ি ভাড়া করে গোকুলের পিতামাতার সঙ্গে কথাবার্তা চালু করে দিল। উষাকে দেখে গোকুলের মা তো শুধু মুগ্ধ নয়, আত্মহারা হয়ে পড়ল। গোকুলের বাবা আত্মহারা হলেন টাকার অঙ্ক দেখে। এর সঙ্গে ঘটাতে পারলে নগদ 10,000 টাকা, প্রচুর গয়না, ছোটোখাটো একটা জমিদারি ঘরে আসবে। উষার মায়ের নামে একটা নাকি কলঙ্ক আছে, যার জন্যই নাকি তার মেয়ের বিবাহ হচ্ছিল না। এটা অবগত হয়েও নকুলনন্দী বিচলিত হল না। শুধু যে সেটা উপেক্ষা করলো তা নয়, বাড়ির অন্য কাউকে সে জানতে পর্যন্ত দিল না, পাছে বিয়েটা ভেঙে যায়। যৌবনকালে অমন পদস্খলন দু একবার সকলেরই হয়। এটা নিয়ে মাথা ঘামাবার অত প্রয়োজন নেই, এটাই তার যুক্তি। উষা একটা শর্ত করল, এবং সে শর্তেও গোকুলের মা বাবা সকলেই রাজি হলো। বিয়ের পরই তিলোত্তমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। রাত্রি দ্বীপ্রহর। বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জেগে আছে। কাল সকালেই উষার মা তাকে আশীর্বাদ করবেন। কই, তিলোত্তমা তো এখনো আসলো না। এত কাণ্ড হয়ে গেল, তিলোত্তমা তো একটা কথাও বলেনি। তাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য। গোকুল এপাশ ওপাশ করতে লাগল। সমস্ত কাজ ছেড়ে তিলোত্তমা অনেক রাত্রে শুতে আসে, খুব ভোরে আবার উঠে যায়। তার দেখা পাওয়াই শক্ত। গত 20-25 দিনের মধ্যে একবারও তার সঙ্গে নির্জনে দেখা হয়নি। এ সম্বন্ধে কোনো আলোচনাও সেই জন্য হয়নি। একবার জিজ্ঞাসা করা উচিত বই কি। গোকুল প্রতীক্ষা করতে লাগলো। হঠাৎ গোকুলের ঘুম ভেঙে গেল। দেখল তিলোত্তমা সসংকোচে উঠতে যাচ্ছে। ভোর হয়ে গেছে। শোনো শোনো। কি, আজ আশীর্বাদ মনে আছে তো? আছে। দেখো, তোমার আপত্তি নেই তো? না,
বিয়ের পরে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলছে, শুনেছ সে কথা? শুনেছি, তাই যাব। তুমি এক আধবারও যাও যদি দয়া করে, তাতেই আমার যথেষ্ট হবে। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। চলে গেল। গোকুল কিছুক্ষণ গুম হয়ে শুয়ে রইল, তারপর উঠে বসল। তারপর বিছানার থেকে নেমে জানলার নিকট গিয়ে দাঁড়ালো। দেখল তিলোত্তমা ছাই গাদে বসে বসে বাসন মাজছে। আশীর্বাদের সাজ সরঞ্জাম নিয়ে উষার মা এলো। প্রচুর সাজ সরঞ্জাম, প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে এনেছেন। মুচকি হেসে বলল, উষা সারা রাত ধরে নিজের হাতে মালাটা গেঁথেছে। গোকুল স্নান করে আসলো, কার্পেটের আসন পাতা হলো। মালা পরিয়ে গোকুল আসনে বসতে যাবে, এমন সময় গোকুলের মা বললেন, শাঁখটা বাজায় কে? আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার। ও বৌমা, কোথায় গেলে তুমি? শাঁখটা বাজাও। শাঁখটা হাতে নিয়ে সসংকোচে তিলোত্তমা দ্বার প্রান্তে এসে দাঁড়ালো। শাঁখটা বেজে উঠতেই গোকুলের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। আকস্মিক বজ্রাঘাতে যেন সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমাকে মাফ করবেন। দু হাতে মালাটা ছেড়ে ফেলে সে দ্রুত পদে ওপরে উঠে গেল। এই গল্পটা থেকে এটাই বোঝা গেল যে গোকুল কিন্তু শেষ অবধি তার বিবেককে হারাতে পারেনি। সে বিবেকের কাছেই সে হেরে গেল। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য। সকলে ভালো থেকো।